ওয়ান টোটাল পার্টিসিপেন্টস আছে 135, আরো তো থাকার কথা। আমরা শুরু করি। মূলত এই ক্লাসগুলো তো যদিও আমার এখানে 2-4 জন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বলছি থাকার জন্য, তাদের জন্য আলাদা কিছু থাকলে আমরা বলে দিব যে এটা লাগবে বাড়তি। আর বাকি এটা এমবিবিএস এর ক্লাস পিওরলি। প্রত্যেক বছরই আমি এই ক্লাসটা নেই এবং পরীক্ষার সময়ও এমবিবিএস স্টুডেন্টের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আমি ধরি। হ্যাঁ, তো এখানে ক্লাসের নামই দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, বিহেভিয়ার ডিসঅর্ডারস। অর্থাৎ বিহেভিয়ার ডিসঅর্ডারসটাই হচ্ছে ক্লাসের মূল টপিক। এর মধ্যে এনিউরেসিস আছে, সোমাটোফর্ম ডিসঅর্ডার আছে এবং অটিজম আছে। এই তিনটা ভালো করে পড়তে হবে। তিনটাই আসলে কভার করা 1 ঘন্টা সময় খুব একটা সম্ভব হয় না, দেখা যাক যতটুকু পারি। তো প্রথম স্লাইডই হচ্ছে কমন বিহেভিয়ারাল প্রবলেমস ইন চিলড্রেন। এইটা পরীক্ষার সময় আমি ইনভেরিয়েবলি এই চ্যাপ্টারের প্রশ্ন যখন দেওয়া হয় তখন এমনিতেই থাকে যে 2টা অথবা 4টা বিহেভিয়ার ডিসঅর্ডারের নাম বলো বাচ্চাদের। এবং এই যে লাস্ট কিছুদিন আগে যে পরীক্ষা নিলাম সেখানে আমার এক্সপিরিয়েন্স কিন্তু তেমন একটা ভালো না। ধরো 50%-এরও বেশি এই সাধারণ প্রশ্নের উত্তরও, এই যে প্রথম স্লাইড, একটা লেকচার ক্লাস তোমরা 1 ঘন্টা ধরে করতেছো, এটার প্রথম স্লাইড যেটা, সেটাই যদি না পারো তাহলে তো বুঝাই যায় যে তুমি এই চ্যাপ্টার পড়াই নাই অথবা তুমি আমার লেকচার করো নাই। আমি কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি যে আমি যে লেকচার গুলো নেই, আমি যদি এক্সামিনার হই তা আমার পরীক্ষার সময় কিন্তু আমি এগুলোই ধরি। অর্থাৎ কেউ যদি আমার লেকচার না পড়ে, যে অমুকের গাইড তমুকের বই পড়ে চলে আসে, তাইলে আমার কোশ্চেনের অ্যান্সার করা সোজা হবে না। তো এইখানে লেখা আছে, দেখো প্রথমেই কি লেখা আছে, ব্রেথ হোল্ডিং অ্যাটাক। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা যাব না, শুধু নাম চাচ্ছি। ব্রেথ হোল্ডিং অ্যাটাক, টেম্পার ট্যান্ট্রামস, থাম্ব এন্ড ফিঙ্গার সাকিং, এইগুলো হলো খুব কমন। অথচ এই থাম্ব সাকিং কিন্তু পরীক্ষার সময় না বলতে পারলে তো হবে না। এনিউরেসিস, এনকোপ্রেসিস, এগ্রেসিভ বিহেভিয়ার। এখানের মধ্যে আমরা এনিউরেসিসটা পড়বো আর অটিজম পড়বো। অটিজম কিন্তু আসলে পিওরলি বিহেভিয়ারাল ডিসঅর্ডার না। তোমাদের সময় পরীক্ষায় অনেকেই যেটা করছে সেটা হলো যে কিচ্ছু পারে না, তো এরপরের কোশ্চেনে লেখা আছে অটিজম। সুতরাং নাম প্রথমেই বলার সময় বিহেভিয়ারাল প্রবলেম 4টা বলতে বলছি, তো একটা নাম হইলো অটিজম। তো অটিজম কিন্তু তারপরে আমরা এটা মেনে নিছি এই জন্য যে অটিজমে কিছু কিছু প্রবলেম আছে যেগুলা বিহেভিয়ারাল। অটিজম কিন্তু পিওরলি বিহেভিয়ারাল প্রবলেম না। সেই জন্য আমি এখানে কিন্তু স্লাইডে অটিজম রাখি নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো আমি চাইবো তোমরাও বলার সময়, উত্তর দেওয়ার সময় এইটা রাখবা, এই অটিজম বলবা না। পরে অটিজমের কোশ্চেন যখন আসবে অটিজমের কোশ্চেন বলবা। তাইলে এই ব্রেথ হোল্ডিং অ্যাটাক, টেম্পার ট্যান্ট্রাম, থাম্ব এন্ড ফিঙ্গার সাকিং, এনিউরেসিস, এনকোপ্রেসিস, এগ্রেসিভ বিহেভিয়ার, আরো আছে অনেক। সেগুলার দরকার নাই। এইখান থেকে আমি তো পরীক্ষার সময় 4টা বা 2টা ধরি, এখানে 6টা আছে। সুতরাং কেউ যদি এই ফার্স্ট স্লাইডটা মনে রাখো তাইলেই তোমাদের প্রশ্নের একটা অংশ হয়ে যায়, অর্থাৎ 5 মার্কের মধ্যে 2 মার্ক হয়ে যায়। এরপরেই আমরা চলে যাচ্ছি এনিউরেসিসে। এনিউরেসিসের আরেকটা শব্দ হচ্ছে বেড ওয়েটিং। বুঝতেই পারতেছো যে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দেওয়ার যে সমস্যা, এটা অনেকেরই থাকে। এটাই হচ্ছে বেড ওয়েটিং। তবে এটার একটা ডেফিনিশন আছে, ওই ডেফিনিশনের মধ্যে পড়লে তখন এটা বেড ওয়েটিং হবে, এনিউরেসিস হবে, নাইলে এনিউরেসিস হবে না। It is defined as the repeated voiding of urine into clothes or bed. কাপড়ে করলেও হবে, বিছানায় ঘুমানো অবস্থায় না করলেও। এটা পরে টাইপের মধ্যে আমরা আসতেছি। clothes or bed at twice a week, সপ্তাহে 2 বার, for at least 3 consecutive months, অর্থাৎ পরপর 3 মাস ধরে সপ্তাহে 2 বার যদি একটা বাচ্চা যার বয়স কম করে 5 বছর যদি বিছানায় বা কাপড়ে প্রস্রাব করে দেয়, তাইলে সেটার নাম হচ্ছে এনিউরেসিস। এবং এটার সাথে সাথে এই ডেফিনেশনেরই একটা অংশ যে এটা is not due to the direct physiologic effect of a substance। মনে করো তাকে আমি ডাইউরেটিক্স খাওয়াই দিলাম, তারপরে সে এইরকম বেড ওয়েটিং করে ফেললো, সেইটা কিন্তু এনিউরেসিস না। ওর এ জেনারেল মেডিকেল কন্ডিশন, ধরো তার সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের একটা পর্যায়ে গিয়ে কি হয়, ডাইউরেসিস হয়। সেই ডাইউরেসিসের সময় যদি সে প্রস্রাব করে, তখন এটা কিন্তু এই এনিউরেসিস হবে না, বেড ওয়েটিং হবে না।
তাইলে এইটাও এই ডেফিনেশনের অংশ, লাস্টের অংশটাতে দিস বিহেভিয়ার ইজ নট ডিউ টু দ্য ডিরেক্ট ফিজিওলজিক্যাল effect of a substance or a general medical condition. ডেফিনেশনটা জানা লাগবে। এখানের মধ্যে কিছু শব্দ আছে, হ্যাঁ, যেমন ধরো একটা হলো ডায়োনাল এনিউরেসিস, একটা হলো নকটার্নাল এনিউরেসিস। কমনলি যেটা ধরা হয় সেটা হচ্ছে নকটার্নাল এনিউরেসিস। হ্যাঁ, তো কারো কারো ওই যে ওখানে ক্লথ ছিল না, হ্যাঁ, ওই ক্লথের মধ্যে এটা দিনের বেলাও করতে পারে, জেগে থাকা অবস্থা। হ্যাঁ, সেটার নাম হচ্ছে ডায়োনাল এনিউরেসিস। আর যদি শুধুমাত্র রাতের বেলা হয় ডিউরিং স্লিপ, সেটার নাম হচ্ছে নকটার্নাল এনিউরেসিস। প্রাইমারি এনিউরেসিস বলে একটা শব্দ আছে, হ্যাঁ, যেটা হচ্ছে যে হু হ্যাভ নেভার বিন ড্রাই থ্রু দা নাইট, মানে আগের থেকেই সে তো জন্মের থেকে তো আর তার কন্ট্রোল ছিল না, 5 বছরে এসে কন্ট্রোল হওয়ার কথা ছিল, হ্যাঁ, তখনও কন্ট্রোল হয় নাই, এখন তার বয়স 8 বছর হয়ে গেছে, এখনো চলতেছে, সেটা হচ্ছে প্রাইমারি এনিউরেসিস। অর্থাৎ শুরু থেকেই তার এটা হয়, মানে কন্ট্রোল কখনো আসে নাই। আর সেকেন্ডারিটা হচ্ছে যে আগে কন্ট্রোল হয়েছিল, পরে আবার কন্ট্রোল হারাই হয়েছে। সেকেন্ডারি এনিউরেসিস রেফার্স টু দা রিজাম্পশন অফ ওয়েটিং আফটার এট লিস্ট 6 months অফ ড্রাইনেস। অর্থাৎ 6 মাস, কম করে 6 মাস সে বিছানায় প্রস্রাব করে নাই, বা এনিউরেসিস তার ছিল না, তারপর আবার আগের জায়গায় চলে আসছে, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি এনিউরেসিস। একই রকম একটা মনোসিমটোমেটিক শব্দ আছে, মনোসিমটোমেটিক এনিউরেসিস। এটা হচ্ছে কোনো নো অ্যাসোসিয়েটেড ডে টাইম সিমটমস, অর্থাৎ তার কোনো ডে টাইম সিমটমস নাই, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি বা ডে টাইম এনিউরেসিস যেটা নাই, সেটার নাম হচ্ছে মনোসিমটোমেটিক এনিউরেসিস। আর নন মনোসিমটোমেটিক যেটা, কিন্তু পলিসিমটোমেটিক বলে নাই, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা কমন, এবং এটা বলছে অফেন হ্যাজ এট লিস্ট ওয়ান সাটল ডে টাইম সিমটম। ওই যেগুলো আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি অথবা ডে টাইম এনিউরেসিস, এগুলো যদি সাথে থাকে তাহলে সেটাকে বলা হয় মনোসিমটোমেটিক। এইগুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, পরীক্ষার সময় এত কিছু আমরা ধরি না এমবিবিএস দের জন্য, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশনের এখানে আসো তারা এগুলো মনে রাখো। ডায়োনাল এনিউরেসিস কাকে বলে, নকটার্নাল এনিউরেসিস কাকে বলে, প্রাইমারি কাকে বলে, সেকেন্ডারি কাকে বলে, মনোসিমটোমেটিক কাকে বলে, এন্ড নন মনোসিমটোমেটিক কাকে বলে। অ্যাপ্রক্সিমেটলি আমি বলছিলাম অনেক বাচ্চারই থাকে, দেখো 60% অফ চিলড্রেন উইথ নকটার্নাল এনিউরেসিস আর বয়েজ। অর্থাৎ যাদের নকটার্নাল এনিউরেসিস থাকে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ছেলে বাচ্চা। এদের ক্ষেত্রে 50% ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। at age 5 years 7% of boys and 3% of girls have এনিউরেসিস। অর্থাৎ পার্সেন্টেজ কম না। এটা হলো জেনারেল পপুলেশনে এমনিতেই মনে করো 100টা ছেলে বাচ্চা যদি দেখা যায় 5 বছর বয়সের পরে, তাদের 7% এর এনিউরেসিস থাকে, এবং গার্লসের ক্ষেত্রে 3% ক্ষেত্রে এনিউরেসিস থাকে। তা এইটা হলো 5 বছর বয়সে। যদি 10 বছরের ক্ষেত্রে আমরা সেটাতে যাই, তাইলে এইটা হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে 3% এবং মেয়েদের ক্ষেত্রে 2%। আর 18 বছরের ক্ষেত্রে, হ্যাঁ, যদিও তোমাদের কাছে এটা মানে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এটাও আছে, হ্যাঁ, এরা হয়তো স্বীকার করে না সবার কাছে, এই জন্য আমরা পাই না। বাই দ্য এজ 18 1% ফর মেন এন্ড লেস দেন 1% ফর ফিমেল। এদেরও এই নকটার্নাল এনিউরেসিস থাকে। আর এইখানে আমরা যেটা পড়লাম, এনিউরেসিস যা হয় তার 85% কেজি হইলো প্রাইমারি এনিউরেসিস। কাদের বেশি হয়? যাদের লো সোশিও ইকোনমিক গ্রুপস আছে এগুলোতে বেশি হয়, লার্জ ফ্যামিলিতে বেশি হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেসব এলাকায় আছে, অর্থাৎ মা বাপরা চাকরি করে বাচ্চাগুলো একলা থাকে, সেই সব বাচ্চাদের বেশি হয়। কেন হয়? এখানে এক্সাক্ট কজ কিন্তু কেউ জানে না, মোটামুটি একটা ধারণা করে নেওয়া হয় যে এই কারণে হয়। এর মধ্যে কি আছে, কিছু বায়োলজিক কজ হইতে পারে, কিছু ইমোশনাল এবং কিছু লার্নিং ফ্যাক্টরস আছে। বায়োলজিক মানে বুঝতেই পারতেছো, তার শারীরিক কন্ডিশনের মধ্যে। ইমোশনাল ওই যে বললাম, একটু আগেই বললাম যে যাদের মা বাবার সাথে থাকে না। হ্যাঁ, লার্নিং ফ্যাক্টরস হচ্ছে বাচ্চাকে, মানে একটা বাচ্চাকে তো গ্রাজুয়ালি শিখাইতে হয় যে সে বিছানায় প্রস্রাব করবে না, হ্যাঁ, যাতে প্রস্রাবে ধরলে সে উঠে মাকে ডাকে প্রস্রাব করবে, এটা বলে। হ্যাঁ, তো এটা যদি না শিখায় কেউ, সেই ক্ষেত্রেও এটা হইতে পারে। এইখানে ফ্যামিলি হিস্ট্রির একটা ব্যাপার আছে। কম্পেয়ার টু 15% ইনসিডেন্স অফ এনিউরেসিস ইন চিলড্রেন ফ্রম নন ইউরেটিক ফ্যামিলিজ, অর্থাৎ যেসব বাচ্চার মা বাবার এই নকটার্নাল এনিউরেসিস বা এনিউরেসিসের হিস্ট্রি ছিল না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 15% হয়। হ্যাঁ,
সেই ক্ষেত্রে যদি একজন প্যারেন্টের হিস্ট্রি থাকে সেটা বেড়ে দাঁড়ায় 44%, এবং যদি দুইজন প্যারেন্টেরই মানে ছোটকালে এনিউরোসিস হিস্ট্রি থাকে তাহলে এই পার্সেন্টেজ হচ্ছে 77%, অনেক বেশি। চিলড্রেন উইথ নকটার্নাল এনিউরোসিস মাইট হাইপোসিক্রেট, এটাও যে বলতেছিলাম পোস্টুলেটেড মেকানিজম কি কারণে হয়। মাইট সিক্রেট হাইপোসিক্রেট মানে তাদের আর্জিনিন ভ্যাসোপ্রেসিন যে হরমোনটা আছে সেটা সম্ভবত কম সিক্রেট হয়, and may be less responsive to the lower urine osmolality associated with the fluid loading. এটা হচ্ছে একটা পোস্টুলেটেড মেকানিজম, এটা একদম লাগানোই আছে মাইট আর মেয়ে, দেখতেই পাচ্ছ। Many affected children also appear to small functional bladder capacity, অর্থাৎ তাদের ব্লাডার ক্যাপাসিটি ফাংশনাল, আসলে ব্লাডার বড় আছে কিন্তু অল্প অল্প প্রস্রাব জমা হইলেই তাদের প্রস্রাবে ধরে যায়। এই ধরনের কিছু বাচ্চাদেরও নকটার্নাল এনিউরোসিস হইতে পারে। সাইকোলজিক্যাল স্ট্রেস অফ, এমনিতে নরমালি সে ড্রাই থাকে কিন্তু খুব মানসিকভাবে চাপে আছে, তখন সে বিছানায় প্রস্রাব করে দিতে পারে। চিলড্রেন ডিউরিং দেয়ার আর্লি ইয়ার্স মাস্ট মাস্টার ইন দ্য লার্নিং টাস্ক অফ কন্ট্রোলিং দ্য রিফ্লেক্সিভ বিহেভিয়ার অফ ইউরিনেশন, এটা যেটা একটু আগে তোমাদেরকে আমি বললাম। যে তাদেরকে অবশ্যই অবশ্যই এটা শিখাইতে হবে, না শিখাইলে সে তো মনে করবে বিছানায় প্রস্রাব করা হলো একটা স্বাভাবিক জিনিস, সে করবে। এইরকম একটা বাচ্চা আসলে আমরা কি করব? এরকম একটা বাচ্চা আসলে আমরা প্রথমে তার হিস্ট্রি নিব, তারপরে দরকার হলে কিছু ইনভেস্টিগেশন করব। তোমাদের পরীক্ষায় এনিউরোসিসের ডেফিনেশন আসে এবং এই কোশ্চেনটাই আসে, হাউ টু ইভালুয়েট এ চাইল্ড উইথ এনিউরোসিস। Children with enuresis should be evaluated with detailed history. হিস্ট্রির মধ্যে ফ্যামিলি হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট, কারণ একটু আগেই তো তোমাদেরকে আমি এপিডেমিওলজিতে বলছি যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে এই ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকে। এই বোথ প্যারেন্টস যদি এনিউরেটিক থাকে তাদের চাইল্ডহুডে, তাহলে বাচ্চার এনিউরেসিস হওয়ার সম্ভাবনা 77%। সুতরাং হিস্ট্রি ভালো করে নিতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। কি কি মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে, যে কোনো অর্গানিক কজ আছে কিনা যে সেকেন্ডারি এনিউরেসিসের কারণ হিসেবে। তারপরে পার্টিকুলার অ্যাটেনশন শুড বি পেইড টু দা ম্যানিফেস্টেশন অফ ইউটিআই, ইউরিনে ইনফেকশন আছে কিনা, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, স্পাইনাল কর্ডে কোনো ডিসঅর্ডার আছে কিনা, কনস্টিপেশন আছে কিনা। যাদের কনস্টিপেশন থাকে তাদের এনিউরেসিস হইতে পারে। আর ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস আছে কিনা এই সম্পর্কে এইগুলো এই দিকে খেয়াল রেখে তার এক্সামিনেশন করতে হবে। ইনভেস্টিগেশন সাধারণত ইউরিন অ্যানালাইসিস করা হয়। যদি ডায়াবেটিস মেলাইটাস হয় তাহলে কি পাওয়া যাবে? গ্লুকোজ পাওয়া যাবে ইউরিনে, গ্লাইকোসুরিয়া। আর যদি ডায়াবেটিস ইনসিপিটাস হয় তাহলে কি পাওয়া যাবে? স্পেসিফিক গ্র্যাভিটি লো পাওয়া যাবে, আর অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু সেটা আমরা প্রথমেই যাব না। প্রথমে হচ্ছে আমরা জাস্ট একটু সুপারফিশিয়াল দিব, এবং ওইখান থেকে যদি কোনো অর্গানিক কজ মনে হয় তখন ওটার ডিটেইলড আমরা ইনভেস্টিগেশন করাবো। আলট্রাসোনোগ্রাম অফ দ্য ব্লাডার করা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি ডায়ারনাল হয়, অর্থাৎ দিনের বেলা যদি বাচ্চা সেই ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্লাডার করব। ম্যানেজমেন্ট কি? এটা পরীক্ষার সময় ধরা হয়, আন্ডার গ্রাজুয়েটেও ধরা হয়, পোস্ট গ্রাজুয়েটেও ধরা হয়। ম্যানেজমেন্ট অফ দ্য চাইল্ড উইথ এনিউরেসিস শুড বিগিন উইথ বিহেভিয়ারাল ট্রিটমেন্ট। প্রথমেই মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে শুরু হয় না, বিহেভিয়ারাল ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয়। একটা জেনারেল গাইডলাইন হচ্ছে ফার্স্ট লাইন অ্যাপ্রোচ। প্রথমে হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু দ্য কোঅপারেশন অফ দ্য চাইল্ড টু ডিল উইথ দ্য প্রবলেম। বাচ্চা যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এটা সহজেই করা যাবে না। তারপর কি করতে হবে? একটা রিওয়ার্ডিং চালু করতে হবে, যে তুমি যদি প্রস্রাব রাত্রে ঘুমে বিছানায় প্রস্রাব না করো তাহলে তোমাকে এরকম একটা গিফট দেওয়া হবে, যেটা চকলেট হইতে পারে বা আরো কিছু হইতে পারে, যে বাচ্চা যেগুলো পছন্দ করে এইগুলো। মানে সে ড্রাই নাইট পার করতে পারলে তাকে আমরা পুরস্কৃত করব। এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়াইতে হবে। The child or parent can chart the dry nights, and with each dry night a small reward can be given. More substantial rewards should be given for increasing success. মানে সে যখন বাড়তি করবে, প্রথম যদি যেটা দিয়ে শুরু করছে ওটা থেকে আস্তে আস্তে না বাড়াইলে কিন্তু এই পুরস্কার দিয়ে সে পরবর্তীতে আর পাবে না, ইন্সপিরেশন পাবে না যে না ঠিক আছে আমি আরেকটু করব, এটা পাবে না। এই জন্য
এরপরে হচ্ছে বাচ্চা যখন ঘুমাতে যাবে তখন একবার প্রস্রাব করে ঘুমাতে যাবে, এবং এরপরে বাচ্চাকে ঘুমানোর পরে একবার, শুধু একবার, ওয়াকিং দ্য চাইল্ড রিপিটেডলি টু টেক হিম অর হার টু দি বাথরুম ইজ নট জেনারেলি ইউজফুল। মানে বারবার তুললে কিন্তু হবে না, তখন সে ঘুমাইতেও পারবে না, প্রস্রাব করাটাও কমবে না। এই ক্ষেত্রে বরং উল্টা হয়ে যেতে পারে, মে ফার্দার এন্ডেঞ্জার অর এগ্রাভেট অ্যাঙ্গার ইন চাইল্ড অর প্যারেন্টস। ইউজিং অ্যান অ্যালার্ম ক্লক টু ওয়াক দ্য চাইল্ড ওয়ান্স, শুধুমাত্র একবার, 2 থেকে 3 ঘন্টা পরে, ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা পরে একবার তাকে ঘুম থেকে তুলে প্রস্রাব করাতে হবে। পানিশমেন্ট বা হিউমিলিয়েশন করা যাবে না। আর ফার্মাকোথেরাপি কিছু ওষুধ ইউজ করা হয়, হ্যাঁ, তারপরে তার মধ্যে হলো ডিডিএবিপি, অর্থাৎ তোমার ওই যে বেসোপ্রেসিন, আর্জিনিন বেসোপ্রেসিনের যে ইয়েটা আছে, ওইটার ওই বেসোপ্রেসিনের ইয়ে পাওয়া যায়। আর হলো ইমিপ্রামিন হাইড্রোক্লোরাইড নামে একটা ওষুধ আছে, এটাও ইউজ করা হয়। এই গেল মোটামুটি তোমার নকটার্নাল এনিউরেসিসের ম্যানেজমেন্ট। তাহলে নকটার্নাল এনিউরেসিসে মূলত লাগবে হইলো ডেফিনেশন কি আর কিভাবে ম্যানেজ করব। এরপরে চলে আসো অটিজম। অটিজমেও কিন্তু সমান সমস্যা। হ্যাঁ, অটিজমের 3টা ক্যারেক্টারিস্টিক গত পরীক্ষায় আমি ধরছিলাম। হ্যাঁ, যে যার মতো করে বলে চলে গেছে। হ্যাঁ, আছে অনেক ক্যারেক্টারিস্টিক তো আছে, ওইভাবে বললে হবে না। পরীক্ষার সময় বলার সময় যেরকম পড়ানো হচ্ছে সেরকমই বললে ভালো, কিন্তু একেবারে আবার মুখ খুলতে না পারলেও হবে না, তাই না? যারা ওই রকম মুখ খুলছে যে ওই এক একটা এক এক রকম করে বলছে, তাদেরও মার্ক দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট, ধরো প্রায় 30 বা 40%, তারা কিন্তু টোটালি মুখ খুলতেই পারেনি। এটা এইরকম হইলে কিন্তু হবে। এখানে দেখো যে 3টা ক্যারেক্টারিস্টিক দিয়ে এটা ডেফিনেশন করা হয়েছে। সুতরাং তোমাদেরকে কিন্তু আমরা বড় কিছু ধরি নাই, পরীক্ষায় ধরি হইলো এই যে ডেফিনেশনে যেটা দেওয়া আছে, এই 3টা ক্যারেক্টারিস্টিক্সই বলার জন্য। অনেকেই পারে না, তোমরা এটা নোট করবা এবং পারবা আশা করি। অটিজম ইজ এ পারভাসিভ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই 3টা ক্যারেক্টারিস্টিক এখানে দেওয়া আছে: ইম্পেয়ার্ড সোশ্যাল ইন্টারঅ্যাকশন এন্ড কমিউনিকেশন। তাহলে সোশ্যাল ইন্টারঅ্যাকশন এবং কমিউনিকেশন সেখানে ইম্পেয়ার্ড থাকে, কম করতে পারে, একেবারে না করতে পারে। failure to develop pretend play and not following the instructions। অর্থাৎ তুমি আগে থেকে একটা অর্গানাইজ প্লে আছে না, অনেক ধরনের খেলা পাওয়া যায় না, যে এটা এইরকম করে বুঝাইতে হয়, এই ধরনের যে খেলাগুলো আছে এগুলো দিলে এই বাচ্চাগুলো পারে না। ইভেন তাদেরকে শিখাই দেওয়া হইলেও যে এটার পরে এটার পরে এটা এইভাবে করতে হয়, সেটা ইনস্ট্রাকশনও তারা ফলো করতে পারে না। আর আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড রিপিটিটিভ এন্ড স্টেরিওটাইপ প্যাটার্ন অফ বিহেভিয়ার, ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা অনেককে এরকম রেস্ট্রিক্টেড রিপিটিটিভ স্টেরিওটাইপ বলে দেওয়ার পরেও এই সেন্টেন্স কমপ্লিট করতে পারে না। হ্যাঁ, জাস্ট এই গতবার যারা এমবিবিএস পরীক্ষা দিচ্ছে, তোমাদেরকে এই এগুলা মুখস্থ করতে হবে, যদি না বুঝো তাহলে মুখস্থ করতে হবে। রেস্ট্রিক্টেড রিপিটিটিভ এন্ড স্টেরিওটাইপ প্যাটার্ন অফ, মানে একই রকম বিহেভিয়ার, সবসময় একই রকম, বারবার করতে থাকে। স্টেরিওটাইপ প্যাটার্ন অফ বিহেভিয়ার, ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে এই অটিজম একটা বড় টার্ম, এখানে অল্প কিছু সমস্যা থেকে বিরাট সমস্যা পর্যন্ত থাকতে পারে। প্রিভিলেন্স হচ্ছে 2 to 6 per 1000 ইন্ডিভিজুয়ালস, কম না। আর বাংলাদেশে এখন অটিজম নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে। হ্যাঁ, আগে ওইটা পরীক্ষার সময় ধরা হইতো না, কিন্তু এখন ধরা হয়। আন্ডার গ্রাজুয়েশনেও ধরা হয়, পোস্ট গ্রাজুয়েশনেও ধরা হয়। ইটিওলজি আসলে এক্সাক্ট ইটিওলজি জানা যায় নাই, জেনেটিক ইনফ্লুয়েন্স থাকতে পারে সম্ভবত। এটার কজটা হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কিছু ফিজিওলজিক্যাল সমস্যা থাকতে পারে, কিছু এনভায়রনমেন্টাল প্রবলেম থাকতে পারে, আর জেনেটিকও থাকতে পারে। এটার নাম হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল। তাহলে মূলত এটা মাল্টিফ্যাক্টরিয়াল। এইখানে একটা ইয়ে দেওয়া আছে, মনোজাইগোটিক টুইন যদি হয়, মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে দেখা গেছে কনকর্ডেন্স ইজ হাই। হ্যাঁ,
মানে একটা টুইনের অটিজম হইলে আরেকটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তবে একেবারে 100% না, 100% এর চেয়ে কিছু কম। অটিজমের একটা বড় টার্ম আছে, সেটার নাম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এইখানের ভিতরে অনেকগুলা ডিজিজ আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা ছাতার মতো। এই ছাতার নিচে যেই ছাতাটা ইউজ করা হয়, এটার নাম হচ্ছে পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে হ্যাঁ 5টা ডিজিজ আছে। এই 5টা ডিজিজের একটা হচ্ছে অটিজম। 5টা ডিজিজের নাম আমি হয়তো তোমাদেরকে এখানে দেখাবো বা নাও দেখাইতে পারি, তবে আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছো, হ্যাঁ, তারা কিন্তু এই বাকি ডিজিজের নামগুলোও জানতে হবে। এই কিছুদিন আগে এখানে আমরা এই নিউরোলজি কার্ড ফাইনাল নিয়েছি, এবং এখানে এই প্রশ্নগুলো আমি কিন্তু ধরছি। হ্যাঁ, যে আদার অটিজম ছাড়া বাকি ডেভেলপমেন্টাল পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের নাম বলার জন্য। হ্যাঁ, কেউ পারছে, কেউ পারে নাই। এই 5টা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, একটু পরে হয়তো নাম দেখাবো। এই নামগুলোর মধ্যে অটিজম হচ্ছে তার একটা মাত্র। এইগুলোর মধ্যে কমন কিছু ফিচার আছে। অল হ্যাভ কমনালিটিস ইন কমিউনিকেশন এন্ড সোশ্যাল ডেফিসিয়েন্স, এটা হলো কমন। আর বাকিগুলো হচ্ছে সিভিয়ারিটির দিক দিয়ে একটা থেকে ডিফার করে। আছে দেখা যাচ্ছে যে এই যে বড় একটা ছাতা দেখতে পাচ্ছ, এই ছাতার নাম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস। এখানের মধ্যে এই 1 নম্বরে যেটা আছে এটা হলো অটিস্টিক ডিসঅর্ডার বা অটিজম। তারপর আছে স্পার্জার্স ডিসঅর্ডার, হ্যাঁ, চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার, রেড ডিসঅর্ডার, আর আরেকটা হচ্ছে পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ ক্লাসিফাইড। অর্থাৎ পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ঠিক আছে, কিন্তু এই যে 4টা আমরা বলে আসলাম, ওই 4টার কোনোটা যদি না পড়ে সেটা হলো নট আদারওয়াইজ স্পেসিফাইড। এই 5টার একটা হচ্ছে অটিজম। আমরা মূলত এমবিবিএস এর জন্য আমরা পড়াবো যেটা, সেটা হলো অটিজম। এইটা সাধারণত 3 বছরের আগেই কিছু কিছু বোঝা যায়। এটা বলা হয়ে গেছে তোমাদের ডেফিনেশনে, ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল ইন্টারঅ্যাকশন, কমিউনিকেশন এন্ড ইমাজিনেটিভ প্লে apparent before age 3, also includes stereotype behavior, interest and activities. সিমটমস এর মধ্যে সোশ্যাল ইম্পেয়ারমেন্ট, ওইখানে আমরা বলে আসছিলাম, ওইগুলো একটু বড় করার চেষ্টা করতেছি। এটা রেঞ্জ ফ্রম অ্যাক্টিভলি অ্যাভয়েডিং আদার্স টু এ মেকানিক্যাল ইমপার্সোনাল রিলেশনশিপ। অর্থাৎ একটা আছে যে আমি অন্যের সাথে মিশি না, কাউকে কোনো ডিস্টার্ব করি না, সেটা থেকে শুরু করে হ্যাঁ যে কেউ আমার পাশে আসে তাকে দোনো মাইট দিব, এটাও হইতে পারে। এখানে দেখো ল্যাক অফ শেয়ার্ড অ্যাটেনশন, ইন্টারেক্টিভ প্লে, কনসার্ন ফর আদার্স, এমপ্যাথি বা অ্যাপ্যাথি, এগুলা থাকে না। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাবনর্মালিটি, সেটা ভার্বাল এবং নন ভার্বাল দুইভাবে হইতে পারে। যত কথা বলতে পারে না, হ্যাঁ, আবার কথা বলা ছাড়াও তো মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। তো এই ক্ষেত্রে এই যাদের অটিজম আছে তারা কথা বলা ছাড়াও যে যোগাযোগগুলো সেগুলোও করতে পারে না। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিলে থাকতে পারে, আরেকটা হচ্ছে মিনিমাল ল্যাঙ্গুয়েজ ইভেন মিউটিজম। অর্থাৎ মিনিমাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটু একটু কথা বলবে, তার যেটা দরকার শুধু সেটা বলবে, আর বাকিটা বলবে না। এরপরে এমনও হইতে পারে যে কোনো কথাই বলে না, সে আসলে বলতে পারে কিন্তু বলবে না। ল্যাক অফ গেস্টার্স, সাইন্স অর মাইম, ফাইন্ডস কপিং নন ভার্বাল সাইন্স ডিফিকাল্ট। যে নন ভার্বাল যেসব কথাবার্তা আছে না, আমরা ইশারায় কথা বলি, এগুলো তারা করতে পারে না, তাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। ইকোলালিয়া একটা শব্দ আছে, ইকোলালিয়া মানে হচ্ছে একই শব্দ বারবার বলা, যেটা শিখছে সেটাই বলে। হ্যাঁ, ওই উপরে দেখা যাচ্ছে, উপরে একটা ছবি দেখা যাচ্ছে না, একটা কি পাখি, তোতা পাখি। হ্যাঁ, ওই তোতা পাখিকে যেটা শিখাই দেওয়া হয় সে সেটাই শুধু বলতে পারে। এই আমাদের এই অটিজমের বাচ্চাগুলা সাধারণত এরকম হয় যে তারা যেটা পারে শুধু ওইটাই বারবার বলতে থাকে। এই শব্দটার নাম হচ্ছে ইকোলালিয়া। হ্যাঁ, একটা হচ্ছে লিমিটেড ইমাজিনেশন, প্লে মে বি রেস্ট্রিক্টেড টু এ ফিউ স্পেসিফিক থিমস দ্যাট আর রিলেভেন্ট টু দেম। যেই খেলা খেলে ওই খেলাই খেলতে থাকে, ওইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ইয়ে করতে পারবে না। তারপরে হচ্ছে ক্যান বি রিপিটেটিভ অর স্টেরিওটিপিক্যাল। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ দেই, আমাদের কিন্তু অনেক ডাক্তারদের বাচ্চা কিন্তু অটিজম আছে। হ্যাঁ,
তোমাদের একজন আমাদের কলিগ মানে তোমাদের একজন স্যারেরও বাচ্চার অটিজম আছে। তো আমরা একবার কক্সবাজার বেড়াতে গেছি, তো দেখা গেল কি যে ওই বাচ্চা এমনি খুব ডিস্টার্ব করতেছিল না, কিন্তু সে ডিম ছাড়া খাবে না। আমরা তো কক্সবাজারে গিয়ে অনেক আমাদের মনে করো 5 স্টার হোটেলে উঠছি, সেখানে খাবার সাবার যেগুলো আছে সেগুলো কোনোটা ধরবে না, তার জন্য ডিম লাগবে। শেষ পর্যন্ত এই বাচ্চার জন্য আমরা আবার ওই তাকে খাওয়ানোর জন্য ওইখানে সস্তা দামের যে হোটেলগুলো আছে ওইগুলোর কোনো একটাতে গেছি, ওখানে গিয়েও ডিম পাওয়া যায় না। তারপর ওই দোকানদারকে রিকোয়েস্ট করে যে ভাই আমার বাচ্চা তো ডিম ছাড়া খাবে না, এখন যে কোনো ভাবে একটা ডিম ম্যানেজ করে দেন। দোকান থেকে ডিম কিনে এনে দিয়ে তারপর ভাজি করানো হয়েছে, তারপর সে খাইছে, তারপর হ্যাঁ। এই ধরনের এই বাচ্চাগুলা মানে এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা কক্সবাজারের কাহিনী। তো এই ধরনের হইতে পারে যে যা চায় তাই একটা, এবং এইগুলা তাদের ওইভাবে চলতে থাকে, মাঝে মাঝে গিয়ে বদলায় যায়। হ্যাঁ, আমি ওর বাপকে জিজ্ঞেস করছিলাম যে ও কি সারা সময় এরকম করে? বলে না, যখন শুরু হয় তখন এই ডিম কতদিন চলতে পারে, মাসখানেক পর্যন্ত চলতে পারে, তারপর গিয়ে অন্য আরেকটা শুরু করে এবং ওইটাও আর মাসখানেক চলে, এইভাবে চলে। can have a lack of imaginativeness and creativity. এখানে নিচে কি লেখা আছে? রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, অর্থাৎ যা সবকিছু সে রিপিট করতে থাকে। এখানে দেখো রিপিটেশন অফ মুভমেন্টস, হ্যাঁ, ফ্ল্যাপিং, রকিং, এগুলো আসলে তোমাদেরকে অভিনয় করে দেখাইতে পারলে ভালো হইতো। হ্যাঁ, ফ্ল্যাপিং নিশ্চয়ই বুঝতে পারতেছো যে দুই হাত ইয়ে করে এই পাখির মতো উড়ার চেষ্টা করা। হ্যাঁ, এটা এদের খুব পছন্দের একটা মুভমেন্ট। পোস্টার মে লুক অড, মানে সে যখন দাঁড়াবে তখন মনে হবে যে এই বাচ্চাটা স্বাভাবিকভাবে দাঁড়ায় না, একটু আনইউজুয়াল দাঁড়াইছে। হ্যাঁ, মে সিম প্রিঅকুপাইড মানে বুঝছো তো, সে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। এন্ড হ্যাভ সিলেক্টিভ অ্যাটেনশন, মানে তার যেটা দরকার বা সে যেটা শুনতেছে, কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট আছে, শুধু ওইটা নিয়ে যখন কথা বলবা তখন দেখবা তোমার দিকে তাকাচ্ছে, শুনতেছে, কিন্তু বাকিগুলা সে শুনবে না। সিলেক্টিভ রেসপন্স টু স্টিমুলাই, যেমন ধরো লাউড, নয়েজ, হিট, স্মেল, এগুলা দিলেও তার পছন্দের যেটা আছে সেটাতে সে রেসপন্স করবে, বাকিটাতে রেসপন্স করবে না। সিলেক্টিভ ইন্টারেস্ট ইন আনইউজুয়াল অ্যাসপেক্টস অফ অবজেক্টস, টেক্সচার, শাইনেস। তারপরে মেবি পেরিফেরাল গেজ, মানে ওই দূরের দিকে তাকায় থাকছে, তোমার সামনে যা আছে তার দিকে তাকায় থাকায়। এটা সাধারণত 50% ক্ষেত্রে এটা বাড়তেই প্রেজেন্ট থাকে, কিন্তু তখন তো আর বোঝা যায় না, বুঝতে গেলে মোটামুটি আর একটু 3 বছর বা এরকম বয়স হওয়া লাগে। এভারেজ এখানে লেখা আছে 2 to 5 years। লার্নিং ডিসেবিলিটি ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড 4 to 5 years, যখন পড়াশোনা শুরু হয় তখন কি এটা অ্যাপারেন্ট হয়। আর অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গিয়ে 1/3 এর অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকতে পারে। এইখানে এটা একটা বাংলা দেখো, ওই অটিজমের ইয়েগুলা মনে রাখা তো অনেক কঠিন, এই জন্য এখান থেকে যদি মনে রাখো তাও হবে। এখানে কি আছে দেখো, যে কোনো এক সাইড থেকে আমি শুরু করি। হ্যাঁ, এইখানে এই যে এখানে উজ্জ্বল আলো আমার অসহ্য লাগে, অর্থাৎ সে আলো সহ্য করতে পারে। হ্যাঁ, জোরে শব্দ, ব্লেন্ডারের শব্দ বা হর্নে আমার অস্থির লাগে, এটা হলো কানে, চোখ, কান, ঠিক আছে। তারপরে আসো বিভিন্ন ধরনের জিনিস, যে মুখের ব্যাপারে বিভিন্ন ধরনের জিনিস, যেমন কাপড় চিবোতে ভালো লাগে। তারপরে কি আছে, মোটর স্কিলের দুর্বলতার জন্য আমার হাতের লেখা খারাপ হয়, এটা হাতে চলে আসছে। হ্যাঁ, নাকটা বাদ পড়ে গেছে, নাকে কি আছে, কিছু কিছু গন্ধে আমার রাগ হয়। দেখা যাচ্ছে, মনে রাখার সুবিধার জন্য এই বাংলা এটা আমি তোমাদের এখানে সংযোজন করে দিচ্ছি। তাহলে উজ্জ্বল আলো আমার অসহ্য লাগে। হ্যাঁ, কানের বেলায় হলো জোরের শব্দ বা হর্নে অস্থির লাগে। তারপরে হইলো মুখে হইলো বিভিন্ন ধরনের জিনিস, যেমন কাপড় চিবাইতে ভালো লাগে। নাকে হইলো কিছু কিছু গন্ধে রাগ হয়। হ্যাঁ, হাতে হইলো মোটর স্কিলের দুর্বলতার জন্য আমার হাতের লেখা খারাপ হয়। তারপরে তাদের গ্রস মোটর স্কিল যেগুলো, এগুলো কম থাকে, তো এই জন্য তারা সিঁড়ি দিয়ে উঠতে নামতে, উঁচুতে উঠতে অসুবিধা বোধ করে, সহজে উঠতে পারে না। পায়ের আঙ্গুলে ভোট দিয়ে হাঁটতে পারে, এই যে আমি মাঝে মাঝে পায়ের আঙ্গুলে ভোট দিয়ে হাঁটি। এইদিকে যদি যাই, পোশাক, একা একা পোশাক পাল্টাতে পারি না। তারপরে কি আছে, একই ধরনের ড্রেস পরে থাকতে ইচ্ছা করে, ওই যে বলছিলাম ডিম খাওয়ার মতো।
হ্যাঁ, এদের এদের আবার এটা ওই বাচ্চাটারও ছিল। হ্যাঁ, সে অনেকগুলা জামা কাপড় নিয়ে গেছে, কিন্তু ওই 3 দিন ছিল, 3 দিনে একই জামা কাপড় পরছে, ওইটা ছাড়া অন্যটা সে পরবে না। হ্যাঁ, একই ধরনের ড্রেস পরে থাকতে ইচ্ছে করে। আমাকে স্পর্শ করো না, আমার ভালো লাগে না, মানে কেউ তাকে চোখ ধরুক খুলে নিয়ে এগুলো তার ভালো লাগে। হ্যাঁ, নির্দিষ্ট সুনির্দিষ্ট কয়েকটি খাবার আমার পছন্দ, এটা আমি অলরেডি তোমাদের গল্প বলে ফেলছি। হ্যাঁ, তারপরে চুল আঁচড়াতে ভালো লাগে না। এই ফিগারও যদি তোমরা মনে রাখো, তাও তোমরা বলতে পারবা, অটিজমের রোগী চিনতে পারবা। হ্যাঁ, পরীক্ষার জন্য এইগুলা এমবিবিএস লেভেলে অত বেশি লাগবে না। এমবিবিএস লেভেলে টোটাল ওই যে আমি ডেফিনেশন বলে আসছিলাম, ডেফিনেশনে যে 3টা ক্যারেক্টারিস্টিক্স বলছি, ওই 3টা ভালো করে পড়লে হবে। এইটা লাগবে, এমবিবিএস ও লাগবে, রেড ফ্ল্যাগস ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অর্থাৎ এই ফিচারগুলো থাকলে আমরা মনে করব যে তার অটিজম হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে ইন্টারঅ্যাকশন দরকার আছে, ডাক্তার কাছে নিতে হবে, স্পেশালিস্টের কাছে পাঠাইতে হবে। এখানে কি আছে? নো বিগ স্মাইল অর আদার ওয়ার্ম জয়ফুল এক্সপ্রেশন বাই 6 মান্থস অর দেয়ার আফটার। 6 মাস বয়স হয়ে গেছে বা তার চেয়ে বেশি হয়ে গেছে, কিন্তু সে ভালো করে হাসতে পারে না, হ্যাঁ, বা কোনো ওয়ার্ম জয়ফুল এক্সপ্রেশন করতে পারে না, এই ক্ষেত্রে এটা অটিজমের একটা রেড ফ্ল্যাগ সাইন। No back and forth sharing of sounds, smiles and other social expression by 9 months. Back and forth তো বুঝতেই পারতেছো যে আমি যদি কিছু বলি সে সাথে সাথে এটা করবে। হ্যাঁ, আমি যদি তার হাতে একটা এরকম থাপ্পড় দিই, হ্যাঁ, তাহলে সেও আমার হাতে থাপ্পড় দিবে। এইগুলো যদি 9 মাসের ভিতর না করে, তাহলে এটা হচ্ছে রেড ফ্ল্যাগস ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। যদি 12 মাসের মধ্যে কোনো ধরনের শব্দ বাবল পর্যন্ত করতে না পারে, সেটা অটিজমের রেড ফ্ল্যাগ। No back and forth gestures such as pointing, showing, reaching or waving by 12 months. এগুলো তো বাচ্চাদেরকে শেখানো হয়, তোমরা সবাই জানো, তাই না? হ্যাঁ, পয়েন্টিং, যেমন ধরো তোমার এটা কি নাক, এটা কি কান, এরকম শেখানো না হয় না? হ্যাঁ, কোন একটা জিনিস পয়েন্ট করা, এটা যদি সে শিখতে না পারে, হ্যাঁ, শোয়িং দেখানো, হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওই যে টাটা বাই বাই বলা, এগুলো, হ্যাঁ, হাত দিয়ে, মুখ দিয়ে না, হাত দিয়ে যে ইয়েগুলো করতে হয়, এগুলো যদি 1 বছর বয়সে করতে না পারে, সেটাও অটিজমের ফিচার হইতে পারে। নো ওয়ার্ডস বাই 16 মান্থস, 16 মাস বয়সেও যদি কোনো শব্দ উচ্চারণ না করে। নো মিনিংফুল 2 ওয়ার্ড ফ্রেজেস বাই 24 মান্থস, 2 বছর বয়সে যদি কোনো মিনিংফুল 2 ওয়ার্ড ফ্রেজ করতে না পারে, সেটাও অটিজমের ফিচারের মধ্যে পড়ে। এনি লস অফ স্পিচ, বাবলিং অর সোশ্যাল স্কিলস এট এনি এজ, অর্থাৎ যেটা সে অর্জন করে ফেলছিল, হ্যাঁ, ধরো সে ওই 16 মাসের সময় মা বা বাবা এইসব বলতে পারতো, কিন্তু পরে দেখা গেল যে এগুলো আর বলতেছে না, হ্যাঁ, কমে গেছে, সেটাও অটিজমের রেড ফ্ল্যাগ সাইন। এই অটিজমের রেড ফ্ল্যাগ সাইন যদি থাকে, তাহলে কি করতে হবে? পেশেন্ট গুলাকে জাস্ট রেফার করতে হবে। অটিজমের ট্রিটমেন্ট আসলে আমরা ওই এমবিবিএস লেভেলে করতে পারার কথা না, স্পেশালিস্টরাও আমরাও খুব ভালো পারি না, এগুলোর জন্য আসলে আরো স্পেশাল লাগে, তাদের কাছে পাঠাইতে হবে। অটিজম কিভাবে ডায়াগনোসিস করা হয়? এইটার জন্য কোনো ডেফিনেটিভ মেডিকেল টেস্ট নাই। এগুলোর মধ্যে একটা মাল্টি টিম থাকে, হ্যাঁ, মানে বিভিন্ন ফ্যাসিলিটির লোকজন নিয়ে একটা টিম থাকে, যেমন লেখা আছে টিম মাইট ইনক্লুড নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, লার্নিং কনসালটেন্ট। এরা মিলে কি করে? বিভিন্ন ইন্টারভিউ নেয়, অবজারভেশন করে, এবং স্পেসিফিক চেক লিস্ট আছে, ওগুলা দেখে তারপর ঠিক করে এই বাচ্চার অটিজম আছে কি নাই, এবং থাকলে কোন মাত্রার আছে। সেই সাথে কি করতে হবে? মাস্ট রুল আউট মেন্টাল রিটার্ডেশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এই বাচ্চা মনে করো কানেই শুনে না, এখন তুমি চিন্তা করতেছো যে সে করবে, এটা তো হবে না। সুতরাং এই ক্ষেত্রে কানে শুনে কিনা সেটা আগে করতে হবে। বিহেভিয়ার ডিসঅর্ডার অন্য কিছু আছে কিনা যদি থাকে, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। The pediatric practitioner should aim to foster a long-term collaboration relationship with the family. Requires multidisciplinary approach. এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মেইন পারসন হবে পেডিয়াট্রিশিয়ান, এবং বাকিদের সহযোগিতা নিতে হবে। সাইকোসোশ্যাল ইন্টারভেনশন লাগবে। এখানে কিছু নাম আছে, যেমন আর্লি ইন্টেন্সিভ বিহেভিয়ারাল ইন্টারভেনশন, অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস, স্ট্রাকচার্ড এডুকেশনাল অ্যাপ্রোচ, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন। এই বাচ্চাদের সাধারণত আলাদা স্কুল লাগে, হ্যাঁ,
আলাদা স্কুল লাগে। আমাদের সিলেটেরই একজন শিশু বিশেষজ্ঞ আছেন, অবশ্য উসমানের না, উনি ওনার বাচ্চার অটিজম আছে এবং এই ওনার বাচ্চার জন্য ইয়ে করতে গিয়ে উনি একটা অটিস্টিক স্কুল পর্যন্ত তৈরি করে ফেলছেন। আরেকজন আছেন আমাদের স্কিনের প্রফেসর ছিলেন, উসমানীতে ছিলেন, এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। ওনারও এই ধরনের অ্যাক্টিভিটিস আছে। মূল কারণ হলো ওনার বাচ্চার অটিজম আছে। আমাদের চট্টগ্রামে আরেকজন মহিলা পেডিয়াট্রিশিয়ান আছেন, যারা চট্টগ্রামে তারা হয়তো চিনতে পারো, নাম বলবো না। রিসেন্টলি রিটায়ারমেন্টে গেছেন। উনার বাচ্চার অটিজম আছে এবং উনি কিন্তু অনেক এই খালি উনার বাচ্চাকে ইয়ে করার জন্য উনি এটার উপর অনেক ট্রেনিং নিছেন। এখন উনি বেশ ভালো কাজ করেন এটার। সুতরাং অটিজম বেশি পড়া লাগবে না, কিন্তু অটিজম সাসপেক্ট করার মতো জিনিসপত্র জায়গা লাগবে, কারণ ডাক্তারদের বাচ্চাদের অটিজম বেশি হয়। যদিও এটা ইয়েতে কিছু নাই, হ্যাঁ, টেক্সটে ওরকম কিছু নাই, ডাক্তারদের বাচ্চাদের বেশি হয়। কিন্তু আমাদের দেখা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের অনেক ডাক্তারের, হ্যাঁ, মানে আমি খালি সিলেটেই তো ওদেরকে কম করে 10-12 জনের নাম বলতে হবে যাদের বাচ্চার অটিজম আছে। সুতরাং সেই হিসাবে তো আমার মনে হয় যে ডাক্তারদের বাচ্চাদের বেশি হয়। শ্রীমঙ্গল থেকে আমার কাছে একজন ডাক্তার ওনার বাচ্চা নিয়ে আসেন, মহিলা ডাক্তার, তার বাচ্চার অটিজম আছে। আমার কাছে আমি এখানে প্রাথমিকভাবে আমি ট্রিটমেন্ট করছি, পরে ঢাকায় পাঠাইছি, এরকম বাচ্চাই অনেকগুলো আছে, ওইগুলো সব হলো ডাক্তারের বাচ্চা। সেজন্য এই কি করতে হবে এইটা তো জানতে হবে অন্তত, মানে সাসপেক্ট করতে পারতে হবে। এখন যদি 3 বছরের সময় এসে তুমি বলো যে হ্যাঁ যে এই হয়েছে স্যার, এটা জিজ্ঞেস করলাম যে এতদিন আসলে না কেন, এতদিন তো আমি বুঝতে পারি না যে সমস্যা আছে, এইরকম বললে হবে না। তাইলে এইখানে ক্ষেত্রে যেখানে স্ট্রাকচার্ড এডুকেশনাল অ্যাপ্রোচ লাগতে পারে, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান লাগতে পারে, স্পিচ থেরাপি লাগতে পারে, যেহেতু কথা বলতে পারে না, ফার্মাকোথেরাপি সাধারণত সবাইকে দেওয়া হয় না। কমন টার্গেটস অফ ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ইনক্লুড যাদের ইরিটেবিলিটি আছে, হাইপার অ্যাক্টিভিটি আছে, রিপিটেটিভ বিহেভিয়ার আছে, সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার আছে, হ্যাঁ, যারা নিজেকে ইনজুর করে ফেলে এরকম বিহেভিয়ার আছে, তাদের কিন্তু ওষুধ লাগবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি সাথে থাকে তাহলে ওষুধ লাগে। যেই ওষুধগুলা ইউজ করা হয় শুধু নামগুলো মনে রাখলেই হবে, এর বেশি দরকার নাই। রিসপেরিডন দেওয়া হয়, এরিপ্রাজল নামে একটা ওষুধ আছে, এটা দেওয়া হয়। আর ইন্ট্রানেজাল অক্সিটোসিন, এটা এখনো খুব ইউজ করা হয় না, তবে এটা একদম মোস্ট রিসেন্ট লাগছে, এটা দিলেও কিছু উপকার হয়। রিসপেরিডন, এরিপ্রাজল আর ইন্ট্রানেজাল অক্সিটোসিন। এটা হলো বাইরের কিছু ছবি, যারা ওই এই বাচ্চাগুলো সবগুলারই অটিজম আছে এবং ওইগুলার ট্রেনিং করাচ্ছে এরকম। এটা হলো বাসায়। অটিজম বোধ এখানেই শেষ। এরপর তোমাদের যেটা ছিল সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডার সম্পর্কে বিস্তারিত আমার পড়ানোর খুব একটা ইচ্ছা নাই। এখন আর সোমাটোফর্ম ডিসঅর্ডার বলে না, বলে হলো সোমাটিক সিম্পটম এন্ড রিলেটেড ডিসঅর্ডারস। It presents with somatic symptom or dysfunction which the patient actually experience, but for which physical findings are absent to explain the symptoms. And definitionটা খুব ভালো করে খেয়াল করবা, যেটাকে এমনি আমরা কমন ভাষায় ফাংশনাল ডিসঅর্ডার বলি। হ্যাঁ, অর্থাৎ আমাদের অনেকেরই ধারণা আছে যে এই সিম্পটম গুলা এই বাচ্চার নাই, যেহেতু তার ফিজিক্যালি কিছু পাওয়া যায়, তার ফিজিক্যাল এক্সামিনেশন নরমাল, সুতরাং আমরা মনে করি সে অভিনয় করতেছে, আসলে কিন্তু অভিনয় না। কি লেখা আছে? ইট প্রেজেন্টস উইথ সোমাটিক সিম্পটম এন্ড oblique or dysfunctions which the patient actually experience, পেশেন্টের কিন্তু এটাই আসলেই হয়, but for which physical findings are absent to explain the symptoms. These disorders form a continuum that can range from pain to একটু হালকা পেইন বলতে পারে, সেখান থেকে শুরু করে ডিসেবলিং নিউরোলজিক্যাল সিম্পটমস, একেবারে বাচ্চা নড়তে পারে না, চড়তে পারে না, হাঁটতে পারে না, এগুলো হইতে পারে, এন্ড
They generally interfere with school, home life, and peer relationships. তারা স্কুলে যাইতে পারে না, বাসায় অন্যদের সাথে ইয়ে করতে গেলেও সমস্যাগুলো হয়, পেয়ার রিলেশনশিপে সমস্যা হয়। এখানে এই যে সোমাটিক সিম্পটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার, এটা DSM-5 ইয়ে অনুযায়ী, হ্যাঁ, এইগুলোর আবার অনেকগুলা টাইপ আছে। এটা আবার টাইপের একটা হইলো কনভার্সন ডিসঅর্ডার, অর্থাৎ টোটালটা কনভার্সন ডিসঅর্ডার না। হ্যাঁ, কনভার্সন ডিসঅর্ডার হলো একটা, এটার আরেক নাম হলো ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার। তারপর আছে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার, ফিকটিশিয়াস ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এফেক্টিং আদার মেডিকেল কন্ডিশনস, আদার স্পেসিফাইড আনক্লাসিফাইড সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার। আমরা শুধু কনভার্সন ডিসঅর্ডারটা সম্পর্কে একটু আলোচনা করব, তারপর ক্লাস শেষ করব। এই কনভার্সন ডিসঅর্ডারের DSM-5 ক্রাইটেরিয়া, এইগুলো তোমরা অত ইয়ে করে মনে রাখতে পারবা না, যদি পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে 2-4টা যাতে বলতে পারো, এরকম করে মনে রাখো। আর পোস্ট গ্রাজুয়েশন যারা আছো তাদের কিন্তু পরীক্ষার সময় যদি এটা শর্ট আসে বা ইয়ে আসে, তাহলে কিন্তু যেরকম লেখা আছে এরকমই লিখতে হবে। One or more symptoms or deficits affecting voluntary motor or sensory function, এটা হলো A। তাহলে এক বা একাধিক সিম্পটম অথবা ডেফিসিট থাকবে যেটাতে তার ভলান্টারি মোটর অথবা সেন্সরি ফাংশনকে ইনভলভ করবে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস প্রোভাইড এভিডেন্স অফ ইনকম্প্যাটিবিলিটি বিটুইন দ্য সিম্পটম এন্ড রিকগনাইজড নিউরোলজিক্যাল অর মেডিকেল কন্ডিশনস, অর্থাৎ এটা তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে অন্য কোনো রিকগনাইজ, মানে তোমার পরিচিত যেসব রোগ আছে এগুলোর কোনোটার সাথে মিলাইতে পারবে না, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হোক আর মেডিকেল ডিসঅর্ডার। দ্য সিম্পটম অর ডেফিসিট ইজ নট better explained by another medical or mental disorder. The symptom or deficit causes clinically significant distress or impairment in social, occupational, or other important areas of functioning or warrants medical evaluation. Specific symptoms কি হইতে পারে? Weakness or paralysis, abnormal movements, swallowing symptoms, speech symptom, কথা বলতে পারে, বেশি বেশি বলতে পারে, চিল্লাইতে পারে, আবার নাও বলতে পারে। অ্যাটাকস অর সিজার্স, অ্যাটাকস মানে বেহুশ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। হ্যাঁ, সিজার্স মানে কনভালশন, অথবা অ্যানেস্থেসিয়া অথবা সেন্সরি লস। স্পেশাল সেন্সরি সিম্পটম যেমন ভিজুয়াল, হ্যাঁ, কি হইতে পারে? একটা হচ্ছে চোখে দেখতেছে না, আরেকটা হলো ভিজুয়াল হ্যালুসিনেশন হইতে পারে। অলফ্যাক্টরি, একই রকম, নাকে গন্ধ পায় না, অথবা পারভাসিভ ইয়ে হইতে পারে, যে বেশি গন্ধ পায়। হিয়ারিং এও সেম হইতে পারে, অথবা মিক্স সিম্পটম থাকতে পারে। আমি এটাতে আর আগাবো না। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে সাইকোথেরাপি, স্পেশালি টু ডিসেন্সিটাইজ দ্য স্ট্রেস ফ্যাক্টর। এগুলোতে সাধারণত এখানে ওই বিস্তারিত যেহেতু লেখা নাই, আমি বড় করে ইচ্ছা করেই করি না এখানে, তারপর আবার যতটুকু আছে তাও তোমাদের পড়াইতে যাচ্ছি না। হ্যাঁ, এগুলাতে মূলত কিছু সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে। হ্যাঁ, এগুলো বলা হয় স্ট্রেসর। এই স্ট্রেসর যেটা আছে, যেই স্ট্রেসের কারণে তার এই সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার ডেভেলপ করছে, সেই স্ট্রেসরটা খুঁজে বাইর করতে হবে এবং সেটা তাড়াইতে হবে। প্যারেন্টাল কাউন্সেলিং, বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে হবে। তারপরে ইন্টারভেনশনস দ্যাট অ্যাড্রেস দ্য সাইকোলজিক ফ্যাক্টরস of both the child and family by educational approach. Emphasis should be given to early return to the normal activities. তারপর medication may be useful in anxiety and depression. লাস্ট এই কুমার কনভার্সন ডিসঅর্ডারের একটা গল্প দিয়ে আমি আমার লেকচারটা শেষ করব। এটা হলো মাসখানেক আগে, গত রোজার, না মাসখানেক তো না, রোজা তো আর একটু আগে ছিল, তাই না? 3 মাস হয়ে যাচ্ছে প্রায়। রোজার সময়ের একটা কাহিনী। একটা 8-9 বছরের মেয়ে বাচ্চা আমার কাছে নিয়ে আসা হয়েছে। এটা আবার আমাদের একদম গ্রামের বাড়িতে, অর্থাৎ বিয়ানীবাজারের যেই গ্রামে আমি বাস করি সেই গ্রামের আমাদের প্রতিবেশী। হ্যাঁ, তাকে ওখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তার কি হয়েছে, সে দাঁড়াইতে পারে না এবং পা দুইটা শক্ত হয়ে থাকছে। এই সিমটম নিয়ে তারা নিউরোলজিক্যাল প্রবলেম মনে করেই রেফার করছে। বিয়ানীবাজারের একজন পেডিয়াট্রিশিয়ানই রেফার করছেন।
তারপরে আমার কাছে আসার পরে আমি যখন নিউরোলজিক্যাল এক্সামিন করতে গেলাম তখন আমি যেটা ফিল করলাম সেটা হলো যে বাচ্চার পাটা একটা আছে না যে এমনি স্টিফ হয়ে থাকছে, সে বাধা দিচ্ছে না, সেই রকম না। হ্যাঁ, মানে আমি যখন সোজা করতে চাচ্ছি তখন সে উল্টা উল্টা দিকে শক্তি প্রয়োগ করতেছে। হ্যাঁ, তখনই আমার মাথায় আসলো যে এটা তো ফাংশনাল হতে পারে। তারপর আমি বাকি দেখলাম নিউরোলজিক্যাল এমনিতে কিছু পাওয়া যায় নাই, মানে রিফ্লেক্স গুলা জার্ক গুলা সব নর্মাল। তারপরে আমি উনাদেরকে জিজ্ঞেস করলাম যে বাসায় আপনারা বাসায় কে কে আছে, কজন আছেন, কি করেন, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করার পরে আমার কাছে আমি বললাম যে আমার তো মনে হচ্ছে আপনার বাচ্চার এরকম একটা সমস্যা, সমস্যাটা অনেকটা এরকম। তো কি কারণে এটা, কখন থেকে এটার উদ্ভব হইলো, এটা কি বলতে পারবেন? হ্যাঁ, তারপরে যেটা পাওয়া গেল সেটা হইলো যে রোজার শুরু থেকেই ওনারা একজন হুজুর রাখছে আরবে পড়ানোর জন্য। কারণ স্কুল তো বন্ধ, সাধারণত আমরা স্কুলের দিকেই ইয়ে করি যে স্কুল হয়তো বাচ্চা স্কুলে যাইতে যাচ্ছে না, ইয়ে করতে যাচ্ছে না, কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে তো স্কুল বন্ধ, ওই জন্য ওই স্কুল বন্ধ। এই জন্য আমি বললাম যে বাসায় কি এমন চেঞ্জ হয়েছে আপনার রোজার শুরুতে, যে যেহেতু রোজার শুরুর সময় এটা হইলো, ওখানে বাসায় কি এমন ঘটনা ঘটছে যেটা চেঞ্জ হয়েছে, এরকম কিছু, যে নতুন কোনো আত্মীয় আসছে কিনা, নতুন কোনো লোক আসছে কিনা, এইসব জিজ্ঞেস করার এক পর্যায়ে ওই বাচ্চার মা আমাকে বললেন যে তার জন্য একদম হুজুর রাখা হয়েছে। আমি বললাম হুজুর কখন রাখা হয়েছে? বলে পয়লা রমজান থেকে রাখা হয়েছে। হ্যাঁ, আমি বললাম তার তার যে ইয়েটা হয়, সমস্যাটা হয়, এটার সাথে কি হুজুরের আসার টাইমের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কিন্তু প্রথম দিকে তারা কিন্তু এইসব কিছুই বলে না। আমি যখন অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করে যখন এই জায়গায় পৌঁছেছি, তারপর যখন আমি জিজ্ঞেস করতেছি বলছে হ্যাঁ তাই তো হয়, ওই হুজুর আসার আগেই তার ইয়ে সমস্যা শুরু হয়, হুজুর আসার আগেই তার ইয়ে সমস্যা শুরু হয়, এবং এটা পরে পরে কিন্তু কমে না, হুজুর চলে গেলেও থাকে। তখন আমি ওই ওই মেয়েরে বললাম যে তোমার তোমার তো কোনো চিন্তার কিছু নাই, আমি তোমার ধরতে পারছি, তোমার এই হুজুর আর আসবে না, এই হুজুর আর আসবে না। আমি এমনি স্পেসিফিক আসলে হুজুরের কোনো সমস্যা ছিল কিনা সেটা আমি বের করতে পারি নাই। আসলে চেম্বারে বসে এগুলো বের করা যায় না, এগুলোর জন্য আরো ক্লোজ ইন্টারভিউ লাগে। হ্যাঁ, আমার হয়তো বা দরকার ছিল হলো বাচ্চার মা বাপকে বের করে দিয়ে তারপরে বাচ্চাটাকে একলা ইন্টারভিউ করা, ওইটা আমি চেম্বারে করতে পারি নাই। হ্যাঁ, কিন্তু যেটা হইলো যে আমি মোটামুটি ইয়েটা ডায়াগনোসিস করে দিছি, এবং উনাদেরকে আমি বলে দিছি যে আপনারা এক কাজ করেন, হ্যাঁ পরে কি করবেন সেটা পরে দেখা যাবে, আপাতত আপনার এই হুজুরকে আসা বন্ধ করে দেন। আর এখন তা এই এই রোজা মাসে তার আর আরবে পড়ার দরকার নেই। আর রোজার পর পর ঈদের পরে আমরা আপনারা বাচ্চাটাকে নিয়ে আবার আমার কাছে আসবেন, আসলে পরে পরবর্তীতে কি করতে হবে আমি বলবো। হ্যাঁ, তো ওনারা আসছিলেন রোজার প্রায় রোজার ঈদের প্রায় 10 দিন বা 15 দিন পরে আসছে, অর্থাৎ মোটামুটি 1 মাস পরে আসছে, ফার্স্ট ভিজিটের 1 মাস পরে আসছে। তো 1 মাস পরে যখন আসছে তখন কিন্তু বাচ্চাটা পুরা ভালো। হ্যাঁ, পুরা ভালো। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি, তোমার ওই হুজুর কি, ওই হুজুরকে আবার রাখবো? একেবারে তীব্র প্রতিবাদ না। তো পরে আমি ওনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ওই অন্য হুজুর রেখে দেখতে পারেন, কিন্তু এই হুজুর আর রাখা যাবে না। আগের বার বলছিলাম যে স্থগিত রাখেন, হ্যাঁ টেম্পোরারিলি বন্ধ রাখেন, দেখা যাক কি হয়। যেহেতু বাচ্চা ভালো হয়ে গেছে এই জন্য এইবার এর পরের বার যখন আসছে তখন আমি বলে দিচ্ছি যে না এই হুজুর দেওয়া হবে না, হুজুর বদলাই করতে হবে। কিন্তু হুজুরের আসলে কোনো সমস্যা ছিল কিনা আপনি। তো এটা 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 এই গল্পটা বললাম তোমাদের এই জন্য যে এই কনভার্সন ডিসঅর্ডার বা এই যে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার গুলা ট্রিটমেন্টের মূল কাজ হচ্ছে এই ইয়েটা বাইর করা। হ্যাঁ, তার স্ট্রেসর কোন জায়গায় আছে সেটা খুঁজে বাইর করা, এবং খুঁজে বের করে এটাকে মানে ওভারকাম করে দেওয়া যে না এটা এখন আমরা প্রায়ই পাই এই মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাইতে চায় না, এবং মাদ্রাসা বদলাই দিলে বা মাদ্রাসা বন্ধ করে দিলে এরা ভালো হয়ে যায়। এটা কমন পাওয়া যায় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু এই সোমাটিক সিমটম ডিসঅর্ডার গুলো কিন্তু মেয়ে বাচ্চাদের বেশি। তো যাই হোক, আমি বলছিলাম গল্প বলে তোমাদের লেকচার শেষ করে দিব। সময় মোটামুটি শেষ, 5-6 মিনিটের মতো আর হাতে আছে। এই 5-6 মিনিট তোমাদের জন্যই থাকুক। থ্যাংক ইউ বলে ফেলবো, তার আগেই আমি একটু আবার সামারাইজ করে নেই যে আমরা আজকে যা পড়াইলাম সেটার মধ্যে কি ছিল, যে কত কিছু কমন বিহেভিয়ার ডিসঅর্ডার ইন চিলড্রেন, যেটা নাম বলতে হবে, বলছিলাম আমি শুরুতেই, হ্যাঁ যে নামগুলো মুখস্থ করতে হবে বা জানতে হবে। 2 নাম্বার হইলো আমরা এনিউরেসিস পড়াইছি, তো সেই ক্ষেত্রে এনিউরেসিসের ডেফিনিশন জানতে হবে এবং এনিউরেসিসের সংক্ষিপ্ত ম্যানেজমেন্ট জানতে হবে। তারপর হলো অটিজম, অটিজমের মেইন ইয়েতে এমবিবিএস লেভেলের জন্য অটিজম কাকে বলে, অর্থাৎ ওই যে 3 ক্যারেক্টারিস্টিক্স আমি ডেফিনিশনে ঢুকাই দিছি ওইটা লাগবে। রেড ফ্ল্যাগ সাইন্স ফর অটিজম এটা লাগবে।
অটিজমের ম্যানেজমেন্ট যে মাল্টি ডিসিপ্লিনারি, যেটা এটা অন্তত বলতে পারতে হবে যে এটাতে অনেকজন লাগে। হ্যাঁ, ওষুধের নাম না বলতে পারলেও চলবে, তবে পোস্ট গ্রাজুয়েট যারা এখানে আসো তাদের কিন্তু ওষুধের নাম লাগবে। এবং আমি এখানে আরেকটা জিনিস দেখাই নাই, সেটা হলো যে অটিজম মেজারমেন্টের জন্য বিভিন্ন স্কেল আছে। হ্যাঁ, এই স্কেল গুলোর নাম অনেক সময় পরীক্ষায় ধরা হয়। যারা পোস্ট গ্রাজুয়েট আছো তাদের জন্য বলতেছি, হ্যাঁ, ওই স্কেল গুলোর নাম ধরা হয় পরীক্ষার সময়। এই স্লাইড কিন্তু আমি এখানে দেখাই নাই, যেটা এটা এমবিবিএস এর জন্য তৈরি। তবে তোমাদেরকেও ওই একই রেড ফ্ল্যাগ সাইন গুলো জানতে হবে, আদার ক্লিনিক্যাল ফিচার গুলো জানতে হবে, তারপরে স্কেল গুলোর নাম জানতে হবে, কোথায় রেফার করবা সেটা জানতে হবে। আচ্ছা, কোথায় রেফার করবো আমরা এটা সবাইকেই বলে দিই, কারণ কারো ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে তো এরকম রোগী থাকতে পারে। এই রোগীগুলোকে কিন্তু এখন রেফারের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো ইপনা। হ্যাঁ, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিজম, এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ভিতরেই একটা আলাদা ইনস্টিটিউট। হ্যাঁ, এবং এখানে অটিজম, এটা আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত, এবং এইখানে অটিজম রোগীদের ম্যানেজমেন্টের সব ধরনের ব্যবস্থাপনা খুব ভালো আছে। অর্থাৎ এই রোগীগুলাকে বিদেশে বা অন্য কোথাও পাঠায় কোনো লাভ নাই, এতে মূলত এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারলেই হবে। এটার সংক্ষিপ্ত নাম হলো ইপনা, IPNA, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিজম। এটা আসলে বিএসএমএম এর ভিতরেই শাহবাগে। হ্যাঁ, এবং এটা একটা আলাদা ইনস্টিটিউট। এটা শুধু সবাইকেই জানতে হবে। হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবাইকে জানতে হবে। ইপনা কোথায় আছে, আর পোস্ট গ্রাজুয়েটদের ইভেন এটাও ধরা হইতে পারে যে ইপনাতে কখনো গেছে, ম্যানেজমেন্টের কি আছে। যখন যারা ঢাকায় থাকো বা যখন বিএসএমএম তে যাওয়ার সুযোগ হয়, যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের তো বিএসএমএম তে যাইতেই হয়। হ্যাঁ, তো গেলে তোমরা একবার অন্তত এটার ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে আসবা কোথায় কি আছে। তো থ্যাংক ইউ। তোমাদের কি কারো কিছু জিজ্ঞেস করার আছে? বেশি কঠিন জিজ্ঞেস করলে কিন্তু আমিও পারবো না। হ্যাঁ, কারণ এই আজকের চ্যাপ্টারের যে ডিজিজ গুলো আছে এগুলো আসলে একটু ঝামেলাপূর্ণ আর কি। হ্যাঁ, যে অটিজম খুব সোজা না বোঝা। আমি কিছু বুঝি, খুব বেশি বুঝি না। তোমাদের কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। স্যার, ডায়রোনাল অ্যানিউরিসিসে মানে আমরা হচ্ছে যে ইউএসজি অফ ব্লাডার করে ফাইন্ডিংসটা কি পাবো বুঝি নাই স্যার। ডায়রোনাল অ্যানিউরিসিসে আল্ট্রাসোনোগ্রাম অফ ব্লাডার করে আমরা কি পাবো স্যার? আল্ট্রাসোনোগ্রাম ব্লাডার করলে কিছু ক্ষেত্রে অর্গানিক পাওয়া যেতে পারে। হ্যাঁ, খালি ব্লাডার তো না, মানে পুরাটা। এখানে কিছু অর্গানিক সমস্যা থাকে, কনজেনিটাল সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ওইগুলো পাওয়া যায়। অর্গানিক সমস্যা থাকলে কি মানে নাইটে হয় না বা নকটার্নাল অ্যানালিসিস হয় না? নকটার্নাল মানে ডায়ারনালটা হচ্ছে মোর ডেঞ্জারাস। হ্যাঁ, মোর ডেঞ্জারাস, এবং সেই ক্ষেত্রে সাধারণত এগুলা মানে এটার সাথে সেকেন্ডারি কিছু থাকে আছে কিনা সেটার জন্যই আলোচনা করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। আর কিছু বেসিক ইউরেটারিক রিফ্লাক্স বলে একটা জিনিস আছে, আর হয়তো অন্য ক্লাসে হয়তো পড়ানো হবে, ইউটিআই এর সাথে পড়াইতে পারে। হ্যাঁ, তো এই বেসিক ইউরেটারিক রিফ্লাক্স যাদের হয় তাদেরও এরকম হয়। তারপর পোস্টেরিয়র ভালভ আছে, এরকম কিছু কনজেনিটাল সমস্যা আছে যেগুলোর জন্য এই অ্যানিউরিসিস হইতে পারে। হ্যাঁ, ওইটার জন্য এই ডায়ারনাল অ্যানিউরিসিসটাতে সাধারণত এরকম অর্গান ইনভলভমেন্ট থাকে, ওইটা আছে কিনা খুঁজে বের করতে হয়। থাকলে কিন্তু আমরা এটাকে আর অ্যানিউরিসিস বলবো না, তখন এটা ওই ডিজিজে চলে যাবে। আর কিছু? ঠিক আছে, যেহেতু তোমাদের আর কিছু জিজ্ঞেস করার নাই, আমি শেষ করে ফেলছি। যতটুকু পড়াইলাম আমি কিন্তু খুব সামারাইজ করে দিছি, ছোট করে দিছি। যতটুকু দিছি অতটুকু আশা করি তোমরা পরীক্ষার সময় পারবা। তবে এই সাথে সাথে এইটাও বলে দিই যে না পারলে কিন্তু পাস করানো কঠিন হয়ে যায়। থ্যাংক ইউ অল। আশা করি আগামী সপ্তাহে দেখা হবে আবার একই সোমবারে। খোদা হাফেজ।